নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। ভোটের পর পশ্চিমবঙ্গে ফেরার আশা মোদির, অডিও বার্তায় বিজয়ের সুযোগ বার্তা। মঠঘড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, অবশেষে ডিব্রুগড়ে গ্রেফতার পলাতক চালক সামিম আহমেদ। বরাকে ভাঙাচোরার ৬ নং জাতীয় সড়ক, গর্তে ভরা পথে চরম দুর্ভোগ। বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী অতুল বরা, আসন বাড়বে অসম গণ পরিষদের। রাঙ্গিরখাড়ি মেডিকেল সড়কে নিত্য যানজট, রাস্তায় গর্তের মিছিল, নার্সিংহোমে পার্কিং নেই, রাস্তাতেই গাড়ি নেই, ট্রাফিক পুলিশও। এবারে বিস্তারিত খবর। ভোটের পর পশ্চিমবঙ্গে ফেরার আশা মোদির, অডিও বার্তায় বিজয়ের সুযোগ বার্তা। বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে আবার পশ্চিমবঙ্গে আসার ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভাব্য বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তিনি রাজ্যে ফিরতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন। সোমবার নির্বাচনী প্রচারের শেষ পর্বে এই কথা জানান তিনি। এরপর সমাজ মাধ্যমে এআই সহায়তায় প্রস্তুত একটি অডিও বার্তায় পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে মোদী বলেন, গণতন্ত্রের মন্দিরে বিজয় পতাকা উড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসেছে। তিনি আরো জানান, এই নির্বাচন রাজ্যের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। অডিও বার্তার শুরুতেই মোদী পশ্চিমবঙ্গের জনগণকে প্রিয় পরিবারবর্গ বলে সম্বোধন করে লিখেন, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত 29 এপ্রিল আপনারা ভোটদানের এক নতুন রেকর্ড গড়বেন। প্রায় 7 মিনিট 38 সেকেন্ডের ওই বার্তায় প্রধানমন্ত্রী রাজ্যের যুব সমাজের জন্য উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেন। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলায় প্রচার চালাতে গিয়ে তিনি এক বিশেষ শক্তি অনুভব করেছেন। মোদীর কথায়, এই নির্বাচনী প্রচারে আমি বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি। আমার মনে হয়েছে যেন একটি তীর্থযাত্রা। মা কালীর ভক্তদের মধ্যে গেলে মনে হয়েছে মা কালী নিজেই আমাকে নতুন শক্তি দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বিটিএন নিউজ। আমি বাংলায় এক অন্য ধরনের শক্তির অনুভূতি লাভ করেছি। এতটা গরম থাকা সত্ত্বেও, এতগুলি র্যালি করার পরেও আমার বাংলার এই নির্বাচনী প্রচার অভিযানে বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি। এই সমস্ত র্যালি, এই সমস্ত রোড শো আমি অনুভব করতাম যেন আমার এক তীর্থযাত্রা হচ্ছে। আমি যখন মা কালীর ভক্তদের মধ্যে যেতাম, তখন সম্ভবত মা কালী নিজেও আমাকে ক্রমাগত নতুন শক্তিতে পরিপূর্ণ করে দিচ্ছিলেন। যখন জানুয়ারি 2024-এ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল, তার আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে 11 দিন ধরে একটি অনুষ্ঠান করেছিলাম, ব্রত পালন করেছিলাম। আমার এমনটা অনুভব হয় যে সেই সময় প্রভু শ্রী রামচন্দ্র আমাকে অসীম শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন। এই নির্বাচনেও আমার সেই একই অনুভূতি হয়েছে, যেমনটা কোনো দেবী দেবতার মন্দিরে দর্শনের সময় হয়ে থাকে। ঈশ্বররূপী জনগণ জনার্দনের দর্শন পেয়ে আমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। বন্ধুগণ, বাংলার সমস্ত র্যালিতে এবং রোড শোতে আমি এত বেশি আন্তরিকতায় ভরা বার্তা আর ছবি পেয়েছি যে আমি সেগুলোকে কোনো দিনও ভুলতে পারবো না। র্যালি
এবং রোড শো শেষ হওয়ার পর যখনই প্রথম সুযোগ পাই, আমি রাত্রে খুব নিশ্চিন্ত মনে সেই ছবিগুলোকে দেখি, আপনার ভালোবাসায় ভরা বার্তাগুলো, আপনার পাঠানো চিঠিগুলো পড়ি আর নিজের উত্তরও লিখিয়ে নিই। সে যুবক যুবতীরাই হোক, বোনেরা হোক বা মেয়েরা হোক, গুরুজনেরা হোক, প্রত্যেক বয়স গোষ্ঠীর বন্ধুগণ, আপনাদের মধ্যে স্নেহের যে ভাবটি প্রকাশ পায়, যা আমি দেখি, অনুভব করি, আমি আজ বলতে চাই, এই আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ আমার জীবনের আসল মূলধন। বন্ধুগণ, এই নির্বাচনের সময় আমি এটাও দেখেছি যে বাংলার যুব সমাজই হোক বা মহিলারা হোক, কৃষক হোক বা শ্রমিক হোক, প্রত্যেকেই বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, এক উন্নত বা বিকশিত বাংলার জন্য কতটা অধীর, কতটা আতুর। বাংলার যুব সমাজ এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি উন্মুক্ত প্রাঙ্গণ চায়। আমাদের বেঙ্গলের কন্যারা, তারা মুক্ত আকাশ চায় এবং তারা সুরক্ষা চায়। বাংলার প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি পরিবার একটি মাত্র সংকল্পের সাথে এগিয়ে চলেছে, আর সেই সংকল্পটি হলো এখন পরিবর্তন করেই ছাড়তে হবে। এই পরিবর্তন এখন বাংলার জনসাধারণের সংকল্প হয়ে উঠেছে। সাধারণ মানুষ এটাই বলছে। অনেক ভয় দেখিয়েছেন, অনেক হয়েছে, এখন আর ভয় নয়, এখন ভরসা চাই, এখন ভারতীয় জনতা পার্টিকে চাই। বন্ধুগণ, বেঙ্গলের সেবা করা, বাংলাকে সুরক্ষিত রাখা, এটা আমার পরম দায়িত্ব। বাংলার সামনে উপস্থিত হওয়া প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করা, এটা আমার ভাগ্যের মধ্যেও আছে এবং এটা আমার দায়িত্বও বটে। আমি আমার এই গুরু দায়িত্ব থেকে কখনোই পিছু হটব না। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার যে উৎসব, তা আমরা সবাই মিলে পালন করব। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয়, আমি আপনাদের সকলের ভেতরে এই বিশ্বাসকে অনুভব করেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম দফার যে ভোটদান হয়েছে তা ইতিহাস রচনা করেছে। এখন আপনাদের দায়িত্ব হলো যে আগামী 29শে এপ্রিল আপনারা বেশি থেকে বেশি সংখ্যায় ভোটদান করুন। গণতন্ত্রের এই পবিত্র মন্দিরে বিজয়ের পতাকা ওড়ানোর আপনাদের কাছে এক অসাধারণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে বাংলাকে উন্নত করে গড়ে তুলব, আর এটাই হলো মোদির গ্যারান্টি। ব্যাস, আজকের জন্য এটুকুই। আপনাদের একান্ত আপন সেবক নরেন্দ্র মোদী। মঠঘড়িয়ার মর্মান্তিক দুর্ঘটনা, অবশেষে ডিব্রুগড়ে গ্রেফতার পলাতক চালক সামিম আহমেদ। গুয়াহাটির মঠঘড়িয়া এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর পলাতক থাকা চালক সামিম আহমেদকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। ডিব্রুগড় জেলার লাহোয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, শনিবার রাতে দুর্ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল সামিম। গ্রেফতারের পর বর্তমানে গুয়াহাটি পুলিশের একটি দল তাকে নিয়ে ডিব্রুগড় থেকে রওনা হয়েছে। ধৃত সামিম আহমেদের বাড়ি আগরতলায় হলেও তিনি গুয়াহাটির জয়ানগর এলাকায় বসবাস করতেন। উল্লেখ্য, শনিবার রাতে গুয়াহাটিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান 3 জন যুবতী। মঠঘড়িয়া গেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে AS01 GP 0562 নম্বরের একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক সামিম আহমেদ পলাতক ছিল। অবশেষে তাকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে প্রশাসনের মধ্যে। BTN নিউজ।
বরাকে ভাঙাচোরার ৬ নং জাতীয় সড়ক, গর্তে ভরা পথে চরম দুর্ভোগ। বরাক উপত্যকার শোচনীয় সড়ক পরিস্থিতি নাজেহাল সাধারণ মানুষ। জাতীয় সড়ক না পুকুর, তা বোঝাই কঠিন হয়ে পড়েছে শিলচর গুয়াহাটি সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে। ফলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বরাকের লাইফলাইন হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ সড়ক পথ। উল্লেখ্য, বরাক উপত্যকা ছাড়াও প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের একমাত্র প্রধান ভরসা এই সড়ক। কিন্তু কাছাড় জেলার কালাইন থেকে মেঘালয় সীমান্তের মালিডোর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। পুরো পথ জুড়ে তৈরি হয়েছে পুকুরের মতো বিশাল বড় বড় গর্ত, যা যানবাহন চালককে ও চলাচলকে বিপজ্জনক করে তুলেছে। বিশেষ করে মেঘালয় সীমান্ত সংলগ্ন মালিডোর সেতুর কাছে পরিস্থিতি আরো ভয়াবহ। সেখানে তৈরি হওয়া বিশাল গর্তগুলো যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করেছেন চালকরা। গর্তের কারণে প্রায়ই মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে, ফলে দীর্ঘদিন যানজট ও সৃষ্টি হচ্ছে। এদিকে রাস্তার বেহাল অবস্থার পাশাপাশি মেঘালয় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগও উঠেছে। ট্রাক চালকদের দাবি, প্রতিটি ট্রাক থেকে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করা হচ্ছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের দুরবস্থার চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন কর্মীরা। দ্রুত সংস্কারের দাবি উঠছে সর্বত্র। BTN न्यूज। पूरा चीज बनाई थी इंसान। इंसान नीचे देखा तो सब कीड़े बन गए। कीड़े कीड़े रेंगते रहो सड़ते रहो और मरो। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী অতুল বরা। আসন বাড়বে অসম গণ পরিষদের এবং NDA আগের চেয়ে বেশি আসন নিয়ে আবারও আসামে সরকার গঠন করবে দাবি অতুলের। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। এরই মধ্যে বড়সড় দাবি সামনে আনলেন অতুল বরা। সোমবার অনুষ্ঠিত দলের নির্বাচন পর্যালোচনা বৈঠক শেষে তিনি জানান, অসম গণপরিষদ আগের তুলনায় এবার আরও বেশি আসন জিতবে। পাশাপাশি জোটসঙ্গী হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে বলে তার বিশ্বাস। অতুল বরা বলেন, সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা হচ্ছে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উন্নয়নমূলক কাজ ও জনমুখী পরিকল্পনার ভিত্তিতেই ভোটারদের সমর্থন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও দাবি করেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে NDA পুনরায় আসামে সরকার গঠন করবে এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য স্বাভাবিক হলেও বাস্তব চিত্র নির্ভর করবে জনসমর্থনের উপরই। আজি আমি আমাৰ যিসকল মুখপত্ৰ আছে দলৰ, কাৰণ এইকেইটা দিন সংবাদ মাধ্যমত সাংবাদ ফলাফল বা এনেধৰণৰ বহু কথাই আলাপ আলোচনা চলি আছে। ইলেক্ট্ৰনিক মিডিয়াতে হওক, প্ৰিণ্ট মিডিয়াতে হওক, স্প'ক্সমেনবিলাকক আমি মাতিছিলোঁ আৰু লগতে যদি সম্ভৱ হয় কাষতে ওচৰত থকা প্ৰাৰ্থীসকলকো আমি কৈছিলোঁ আহিবলৈ। লগতে আমি কথা বতৰা পাতিলোঁ। সেয়াই আৰু বেলেগতো ইয়াত কোনো গোপনীয়তা নাই। 4 তাৰিখলৈ বাট চাই থাকোঁ। 4 তাৰিখলৈ বাট চাই আমি তেনেকৈ ভাবিছোঁ। অনুমান নকওঁ আৰু এনেই অনুমান অংকবিলাক আপোনালোকে পাতিয়ে থাকে দেখোন। কংগ্ৰেছৰ চৰকাৰ পাতিয়েই দিয়ে, বিৰোধী চৰকাৰ পাতিয়েই দিয়ে। গতিকে যিটো হ'ব লগা আছে সেইটোৱে হ'ব। এতিয়া আজি প্ৰায় প্ৰাৰ্থীবিলাকৰ যিকেইগৰাকী আছিলে তেওঁলোক খুব পজিটিভ। তেওঁলোকে কৈছে যে আমি বুথৰ যিবিলাক কৰ্মকৰ্তা আছে সেইসকলৰ ৰিপৰ্ট লৈ পেলাই তেওঁলোকে মতামত দিয়া বুলি আমাক কয়। সেইফালৰ পৰা আমাৰতো ভাল হ'ব লাগে যথেষ্ট। মন্ত্ৰীত্বৰ ক্ষেত্ৰত এবাৰ আপোনালোকে কি নাই এইবিলাক কথা যাওক। প্ৰথম মন্ত্ৰীসভা পাতি থৈছে নহয়। মন্ত্ৰীসভা পতা নাই জানো? বিৰোধীয়ে মন্ত্ৰীসভা গঠনেই কৰি থৈছে। প্ৰথম ৰিজাল্টটো ওলাই লওক। আমি গভীৰ আশাবাদী যে পূৰ্বতকৈ অধিক আসনেৰে শক্তিৰে এইবাৰ NDA চৰকাৰ গঠন কৰিব ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত। ইয়াৰ আজি পৰ্যালোচনা হৈছে। অহা 4 মে তাৰিখে ভোটগণনা আছে। ভোটগণনাৰ প্ৰস্তুতি সম্পৰ্কত আলোচনা হৈছে আৰু প্ৰাৰ্থীসকলৰ মতামত গ্ৰহণ কৰা হৈছে যে কোনে কি ধৰণে ভোট লাভ কৰিব, বিজয়ৰ সম্ভাৱনা কিমান, সেই বিষয়বিলাক
বিশ্লেষণ হৈছে, আলোচনা হৈছে। চৰকাৰতো অহাটো নিশ্চিত হৈছে। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত পুনৰবাৰ ইয়াত NDA চৰকাৰ হ'ব আৰু সেই চৰকাৰত এটা শক্তিশালী অংশ হিচাপে অসম গণ পৰিষদ দল জড়িত হৈ থাকিব আৰু আমি আশা কৰা ধৰণে আমাৰ ফল আমি লাভ কৰিম আৰু আমাৰ যি মিত্ৰতা, সেই মিত্ৰতা সম্পূৰ্ণৰূপে সফল হৈছে বুলি আমি আশা কৰোঁ। দলৰ মাননীয় সভাপতি অতুল বৰা ডাঙৰীয়া, কাৰ্যবাহী কেশৱ মহন্তৰ আহ্বান মৰ্মে আজি দলৰ আটাইকেইজন প্ৰাৰ্থী ইয়াত উপস্থিত আছে আৰু তাৰ লগতে দলৰ সাধাৰণ সম্পাদকসকল, দলৰ সন্মানীয় উপসভাপতিসকল, দলৰ জ্যেষ্ঠ নেতাসকল সভাত উপস্থিত প্ৰাৰ্থীসকলো আহিছে নেকি? আহিছে। 26টা সমষ্টি আটাইকেইজন আটাইকেইজন প্ৰাৰ্থী আহিছে। পৰ্যালোচনা চলি আছে, কিন্তু আমাৰ আসনৰ সংখ্যা 13তকৈ ওপৰতে হ'ব। তাৰমানে আসনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব গোটেই কথাটো। যোৱাবাৰ আমি 9জন আছিলে, আমাৰ 2জন মন্ত্ৰী ডাবল হ'ল। ডিজিটৰ অংক এটা হৈছে মানে 13খনতকৈ ওপৰ আসন লাভ কৰিব আৰু আমাৰ 3জনকৈ মন্ত্ৰী নিশ্চিতভাৱে থাকিব বুলি আমি আশা কৰোঁ। কেণ্ডিডেট আৰু অফিচ বেয়াৰক লৈ মাননীয় প্ৰেচিডেণ্ট, ৱৰ্কিং প্ৰেচিডেণ্টে ৰিভিউ এটা লৈ আছে। এইটো ছেকেণ্ড ৰিভিউ আৰু কাউণ্টিঙৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কেনেকুৱা হৈছে এইটো লৈ আলোচনা হৈছে। ভোটত জিকিম বুলি আশাবাদী এইবাৰ দেখিমতো তথাপি বহুত বেছি নহ'ব, 15জনমান হ'ব মই ভাবিছিলোঁ। নাই ভাই, মই মন্ত্ৰীৰ দাবী নাই, একেবাৰে ক্লিয়াৰ কৰি দিওঁ। একেবাৰে ক্লিয়াৰ, কোনো মন্ত্ৰিত্বৰ ৰেচত মই নাই, সেইবোৰত নাই। মোৰ তাত ইছ্যুখিনি ডাঙৰ আৰু সকলোৱে মিলি 90+ গভৰ্ণমেণ্ট হ'ব, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা হ'ব। ৰিজাল্টটো হওক, 60% ৰিজাল্ট আমি জিকিম মিনিমাম। রাঙ্গিরখাড়ি মেডিকেল সড়কে নিত্য যানজট, রাস্তায় গর্তের মিছিল, নার্সিংহোমে পার্কিং নেই, রাস্তাতেই গাড়ি নেই, ট্রাফিক পুলিশও। শিলচর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক রাঙ্গিরখাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত অংশে ভয়াবহ যানজট এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সোমবার বিকেল প্রায় 3টে থেকে দীর্ঘ যানজটে কার্যত অচল হয়ে পড়ে এই ব্যস্ত সড়ক। প্রতিদিন একই সমস্যার পুনরাবৃত্তিতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই যানজটের কারণে জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু সময় রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সগুলি যানজটে আটকে পড়ছে, যার ফলে রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে উঠছে। সাধারণ মানুষকেও দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। এই সমস্যার পেছনে একাধিক কারণ চিহ্নিত হয়েছে। প্রথমত, রাস্তা জুড়ে বড় বড় গর্ত থাকায় যানবাহনের গতি কমে যাচ্ছে, ফলে দ্রুতই যানজট তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এই সড়কের ধারে গড়ে ওঠা বেশ কিছু নার্সিংহোমের কোনো নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। রোগী নামানোর পরই নিরাপত্তা রক্ষীরা অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়িকে বের করে দেন, ফলে সেগুলি বাধ্য হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। এতে রাস্তা আরও সংকুচিত হয়ে পড়ে এবং যানজট চরম আকার ধারণ করে। নার্সিংহোমগুলি নিরাপত্তা রক্ষীরা এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেন না। তাছাড়া এই ব্যস্ততম রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই। দিনে 4-5 ঘণ্টা এইভাবে যানজট থমকে থাকে। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত রাস্তা মেরামত এবং নার্সিংহোমগুলির জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠেছে। না হলে আগামী দিনে এই গুরুত্বপূর্ণ সড়কে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। BTN নিউজ। কাছাড়ে IPL জুয়া চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার 5, নগদ টাকা ও মোবাইল সহ সামগ্রী উদ্ধার। কাছাড় জেলায় IPL জুয়া চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সমীর আজিজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাইবুল হোসেন লস্কর, জহির হোসেন লস্কর, রজত কুমার সিং এবং আফতাব লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে মোট 80,230 টাকা নগদ অর্থ, 7টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, IPL জুয়ার হিসাব সংক্রান্ত একটি নোট বই এবং 4টি হিসাবের শিট উদ্ধার ও জব্দ করা হয়েছে। সমস্ত জব্দ সামগ্রী আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের আজ আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিলচর থানায় 387/2026 নম্বর মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, IPL চলাকালীন বেআইনি জুয়া কার্যকলাপ রুখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। তবে অম্বিকাপট্টি ও ন্যাশনাল রোডের 2 মূল এখনও অধরা। जैसा कि आपको मालूम है कि सिलचर एरिया में हमें काफ़ी दिनों से कंप्लेन आ रहा था कि IPL में काफ़ी बैटिंग रिगार्डिंग कंप्लेंट्स हमको मिल ही रहा था। तो इसके रिगार्डिंग हमने एक टीम बनाया और वो टीम जो कई दिनों से ह्यूमन इंटेलिजेंस लगा के और टेक्निकल इंटेलिजेंस लगा के कुछ लोगों को ट्रैक कर रहा था। और जैसे ही हमें जो इनपुट हमारा जब हमें एग्जैक्ट मिला कि कौन लोग हैं, कहाँ हैं, क्या कर रहे हैं, तो कल हमने एक रेड कंडक्ट करी, एक स्पेशल टीम बना के, और उसके ज़रिए जब हमने एक आदमी को उठाया गया जिसके पास से कुछ एविडेंस मिले, मोबाइल में मिला जो कि जुआ वगैरह खेलता है, और उसने जब और व्यक्तियों के नाम बताए गए तो हमने उन व्यक्तियों को भी उठाया। तो हमें ये कुछ व्यक्ति एक जगह पर मिले जो जुआ खेल भी रहे थे और वो फ़ोन के ज़रिए
अलग अलग लोगों से जुआ खिलवा रहे थे और उनके पास में हमें 80,000 से ज़्यादा कैश भी बरामद हुआ है और साथ में टोटल हमने 7 एंड्रॉयड मोबाइल फ़ोन सीज़ किए हैं और 5 लोग हमने गिरफ़्तार किए हैं। उन लोग के नाम हैं सैबुल हुसैन लश्कर, ज़ाहिर हुसैन लश्कर, रजत कुमार सिंह और आफ्ताब लश्कर और एक और आदमी है जिसका नाम समीर अजीज़। इन 5 लोग को गिरफ़्तार कर लिया गया है। अंडर केस नंबर है 387/2026 सिलचर थाना PS और ये 5 लोग को आज कोर्ट में फॉरवर्ड किया जाएगा और आगे की इन्वेस्टिगेशन में ये लोग किसके लिए खेलते हैं और बड़ा नेटवर्क अगर कोई है तो ये लोग दूसरे स्टेट में भी लिंक है कि नहीं, दूसरे डिस्ट्रिक्ट में लिंक है या नहीं, वो सब अभी फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेज निकाले जाएंगे और जो भी इन्फॉर्मेशन आगे मिलेगी हम आपको अपडेट कर देंगे। BTN নিউজ শিলচর। কাছাড়ে ভোট গণনা কর্মীদের জন্য বিশ্বস্তৃত প্রশিক্ষণ। বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়াকে নিরবচ্ছিন্ন ও ত্রুটিমুক্তভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন গণনা কর্মীদের জন্য একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই প্রশিক্ষণ অধিবেশন 2টি পর্যায়ে আগামী 29 এপ্রিল ও 2 মে সরকারি বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিদিনের সেশন সকাল 10:30 থেকে শুরু হবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া নিশ্চিত করা। এ লক্ষ্যে সহকারী স্তরের মাস্টার ট্রেনার ও মাস্টার ট্রেনারদের একটি দক্ষ দল নিয়োজিত করা হয়েছে। এই দলে শিলচর পলিটেকনিক, গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ, নেহেরু কলেজ, অসম বিশ্ববিদ্যালয় সহ জেলার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন ডক্টর পঙ্কজ গোস্বামী, ডক্টর সুস্মিতা ভট্টাচার্য, ডক্টর অভিনয় পাল, ডক্টর মেঘমালা মহন্ত, কিশোর কুমার দেব, ডক্টর পুষ্পলতা সিংহ, সুরজিৎ আচার্য, ডক্টর সোমা ভট্টাচার্য, ডক্টর সৌমিত্র নাথ, ডক্টর হেমন্ত কুমার বরা, যোগেন্দ্র চন্দ্র দাস, দেবব্রত আচার্য, ডক্টর স্বপন দাস, ডক্টর সূর্যসেন দেব, ডক্টর গঙ্গেশ ভট্টাচার্য, ডক্টর দেবাশিস চক্রবর্তী, ডক্টর বিপ্লব চৌধুরী এবং ডক্টর জয়দীপ চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রত্যেক প্রশিক্ষককে নির্দিষ্ট কক্ষে দায়িত্ব অর্পণ করা হয়েছে। কর্মসূচিতে গণনার বিস্তারিত পদ্ধতি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে সংশ্লিষ্ট কর্মীরা নির্ধারিত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে স্পষ্টতা ও নির্ভুলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রশিক্ষককে নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে সমন্বয় বজায় রেখে কার্যক্রম শুরু করা যায়। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কিরিটি ভূষণ দে ও রাহুল কান্তিনাথকে নিয়ে একটি রিজার্ভ প্যানেলও প্রস্তুত রাখা হয়েছে। বিজেপির বয়কটের মাঝেই খুমুলুঙের ত্রিপুরা এডিসির 24 সদস্যের শপথ গ্রহণ। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে নতুন অধ্যায়ের সূচনা হল আজ। খুমুলুঙ্গি কাউন্সিল ভবনে তিপ্রা মথা দলের নির্বাচিত 24 জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। বিজেপির বয়কটের মধ্যেই অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান এডিসির আইন সচিব শঙ্করী দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। শপথ গ্রহণের মাধ্যমে এডিসির প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত প্রতিনিধিরা। অন্যদিকে বিজেপির 4 জন নির্বাচিত সদস্য এদিন শপথ গ্রহণ করেননি। তিপ্রা মথা দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন। ফলে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তবে তিপ্রা মথা নেতৃত্বের দাবি, জনগণের রায়কে সম্মান জানিয়ে তারা উন্নয়ন ও স্বশাসনের লক্ষ্যে কাজ করবেন। বিজেপির অনুপস্থিতির মধ্যেই এডিসিতে নতুন প্রশাসনিক পর্ব শুরু হওয়ায় আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব কী হয় সেদিকেই নজর রয়েছে সবার। Change, because I've realized that working only to please the system does not help. We have to work to change the system, because sometimes what I've noticed in the last 5 years was I wanted to bring in a lot of changes, we wanted to do a lot of new things, but what I felt was that there were certain obstacles in the way. I think if we want a new Tripura, a young Tripura, then we have to change the system. If in Nepal, Balen Shah becomes the Prime Minister at 35, then why can't we have someone young also trying to drive home a new agenda for a better Tripura? BTN নিউজ, আগরতলা। পুলিশ বিএসএফ এর সাফল্য, প্রচারের উদ্দেশ্যে মজুদ প্রচুর নেশাজাতীয় সামগ্রী উদ্ধার ত্রিপুরায়। রবিবার গভীর রাতে সোনামুড়া থানাধীন 4টি পৃথক স্থান কলুবাড়ি
এনসিনগর, দুর্গাপুর এবং সীমন্তপুর ভারত বাংলা সীমান্তের গভীর জঙ্গল থেকে বিএসএফ ৮১ নং বাহিনী জওয়ানরা এবং সোনামুড়া থানার পুলিশ মিলে ৩৩ কেজি শুকনো গাঁজা, ১৩০টি নেশাজাতীয় অ্যাসকোপ সিরাপ এবং ৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ পার করার জন্য এই নেশাজাতীয় দ্রব্যগুলোকে মজুত করা হয়েছিল। সঠিক সময়ে পুলিশ এবং বিএসএফ এর অভিযানে মাদকদ্রব্য পাচারকারীদের চোরা চালান ভেস্তে যায়। এক সাক্ষাৎকারে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধারকৃত এই নেশাজাতীয় দ্রব্যগুলির বাজার মূল্য আনুমানিক ৮.৫ লক্ষ টাকা হবে। পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এই চোরাচালানের সঙ্গে জড়িত এবং কারা এই মাদকদ্রব্যগুলি সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে রেখেছিল। সুনীল দেবনাথ, আগরতলা। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর, দুর্গাপুর, এনসিনগর এবং কুরুবাড়ি বর্ডার রুট আছে, ওইখানে পেট্রোলিং এর সময় নার্কোটিক্স ড্রাগস বাজেয়াপ্ত করা হয়, যা টোটাল গাঁজা পাওয়া যায় ৩৩ কিলো এবং অ্যাসকো পাওয়া যায় ১৩০ বোতল এবং ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ৪,০০০-এর মতো কোয়ান্টিটি। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং আমাদের সোনামুড়া থানাতে জিডি এন্ট্রি করা, এবং আমরা একটা অলরেডি এনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এগুলার এই যে ড্রাগস পিছনে মানে কে বা কারা যুক্ত আছে। তো আমরা তাদের আইডেন্টিফাই করে আমরা তাদের আইনের আওতায় অবশ্যই আনবো এবং এটার যে আনুমানিক কালোবাজার মূল্য, যা ডেস্টিনেশন প্রাইস টোটাল ৮.৫ লাখ টাকার আশেপাশে হবে। তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কারা যুক্ত আছে এবং তাদের আইডেন্টিফাই করে অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো। পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতাকে গুলি করে খুন, বাড়ছে জল্পনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লস্কর-ই তৈয়বার এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম শেখ ইউসুফ আফ্রিদি। অচেনা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূত্রের খবর, ইউসুফ আফ্রিদি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে জানা যায়। এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে এর পেছনে অভ্যন্তরীণ কোন্দল বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখযোগ্যভাবে এর আগেও একই ধরনের হামলায় লস্কর ঘনিষ্ঠ আরেক জঙ্গি নেতা আমির হামজাকে গুলি করে হত্যা করা হয়েছিল। পরপর এমন ঘটনায় জঙ্গি সংগঠনগুলির ভিতরে অস্থিরতা বাড়ছে বলেই মত পর্যবেক্ষকদের। বিটিএন নিউজ। সুরা কেলেঙ্কারি মামলায় আদালতে হাজিরা দিতে অস্বীকার, কেজরিওয়ালের বিচার নিয়ে প্রশ্ন। সুরা কেলেঙ্কারি মামলায় আদালতে হাজিরা দিতে অস্বীকার, কেজরিওয়ালের বিচার নিয়ে প্রশ্ন। সুরা কেলেঙ্কারি মামলায় আদালতে হাজিরা দিতে অস্বীকার করেছেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে তিনি ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে কোনোভাবেই এই মামলার শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে বিচারক স্বর্ণকান্তা শর্মাকে চিঠি লিখে কেজরিওয়াল জানিয়েছেন তার কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার আশা ভেঙে গেছে, সেই কারণেই তিনি আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকছেন বলে দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আইনি মহলেও এই পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিটিএন নিউজ। আপ ভাঙনে বিজেপির শক্তি বৃদ্ধি, রাজ্যসভায় সংখ্যা পৌঁছালো ১১৭-এ। রাজ্যসভায় বিজেপির সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৭। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদদের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে রাজ্যসভা সচিবালয় একটি অধিসূচনা জারি করেছে। ওই অধিসূচনায় জানানো হয়েছে মোট ৭ জন সাংসদকে বিজেপিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। দলবদলের এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার পরই রাজ্যসভায় বিজেপির শক্তি আরও মজবুত হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় সংসদের উচ্চকক্ষে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে দলটি বাড়তি সুবিধা পেতে পারে। বিটিএন নিউজ। সোনাই বাগপুরে পুরনো বিবাদের জেরে বাগপুরে ধারালো অস্ত্রে হামলা, গুরুতর আহত এক ব্যক্তি। পুরনো বিবাদে সোনাই সমষ্টির বাগপুর তৃতীয় খণ্ডে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্রে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। গুরুতর আহত সাকিল আহমেদ চৌধুরী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ অনুযায়ী গত ২৩ এপ্রিল সকাল প্রায় ৯টার সময় তিনি নিজের দোকানের জন্য সামগ্রী কিনতে বাইকে করে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েকজন অভিযুক্ত তার বাইক আটকিয়ে দা ও লোহার রড দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে তিনি রাস্তায় লুটিয়ে
লুটিয়ে পড়েন। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। খবর পেয়ে তার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতের দাবি, 2021 সালে তার ছেলের সঙ্গে এক সহপাঠীর বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে যে বিবাদের সূত্রপাত হয় তারই প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। যদিও ওই মামলায় গত বছরের ডিসেম্বর মাসে আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছিল। ঘটনার পরদিন তার স্ত্রী শিলচর সদর থানায় দিদার হোসেন চৌধুরী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তদন্ত শুরু হলেও তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে আহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আহত সাকিল আহমেদ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল আহমেদ চৌধুরী, বাড়ি হইল বাগপুর পাহাড়পুরি। গত 23 তারিখ সকাল 9:30 ঘটিকার সময় আমার একটা দুর্ঘটনা হয়, যেটা আমার দোকানের সামান আনাত আমি শিলচর যাওয়ার পথে দিদার হোসেনের বাড়ির সামনে শাহাদত আলী ছেলে দিদার হোসেন বাড়ির সামনে কয়েকজন তারা বাড়ির সব কয়েকজন মিলিয়ে আমারে আটকায় জানে প্রাণে মারার জন্য। তো আমি আসানি করে দেখি কিতা হয়েছে, যে না তোমার লগে আমরা আগে 2021 একটা ঝগড়া করতাম, যারা স্কুলের একটা বিবাদ নিয়ে ঝগড়া আসছিল, এটা আমি তারা এফআইআর করার পরে এটা কেস আমি 2025 ডিসেম্বর না 26 জানুয়ারির দিকে আমি নির্দোষী হালাত পাইছি। এটা তো শেষ হয়ে গেছে, যে তারা কইলো এটা শেষ হইলো, কোর্টও শেষ হইলে এটা আমরা সন্তুষ্ট নাই, আমরা পরে মারা লাগে কইয়াও লামাইয়া আমার আমি দোকানের মালানা যেটা আমার লগে আসলো 50,000 টাকা আসলো, তারা টাকাটাও নিচ্ছে। আর আমার এরপরে এমন দায়িত্বে জার হোসেন, সাবির হোসেন, মাসুক আহমেদ, মকসুদ, জসি, এরকম তারা বাঁকা কয়েকজন 5-7 জন মানুষ আমার দায়িত্বে, আর কয়েকজনে ঘেরাও করে রাখছে। এরপরে আমি কিছু কইতে হয় না, আমি পড়ে গেছি। এরপরে আমার বাড়ির মানুষ তারা দেখা যায় আমি হসপিটাল, এরপরে আমি দেখি আমার অন্যদিকে আমি 108 আমার হসপিটাল নেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এটা চাই যে আমার সুবিচারটা লাগে। এখন ছোট বাচ্চারা বাড়ি তারা এখানে দাঁড়ালো ফ্রলিয়া গুড়িয়া হেরারও অঙ্কিতে তোর বাবারে খাটছি তোমারও খাটছি, ওটা বিচার চাই আমি। BTN নিউজ, শিলচর। লিভ ইন সম্পর্ক ভাঙলেই ধর্ষণ নয়, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। লিভ ইন সম্পর্ক ও দর্শনের অভিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের উচ্চতম আদালত। এক মামলার শুনানিতে বিচারপতি BV নাগারাথনা বলেন, যদি দুজন প্রাপ্তবয়স্ক দীর্ঘদিন পারস্পরিক সম্মতিতে একসঙ্গে বসবাস করেন এবং তাদের সন্তানও থাকে, তাহলে পরবর্তীতে সেই সম্পর্ককে ধর্ষণ বলা যুক্তিযুক্ত নাও হতে পারে। মামলায় দেখা যায়, এক মহিলা তার প্রেমিকের সঙ্গে 7 বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। পরে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ধর্ষণের অভিযোগ তোলেন। এই প্রেক্ষিতে আদালত জানায়, দীর্ঘদিনের সম্মতি সূচক সহবাস ও প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য রয়েছে। তবে আদালত মহিলার প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, তিনি সন্তানের ভরণপোষণের দাবি করতে পারেন। একই সঙ্গে স্পষ্ট করা হয়, লিভ ইন সম্পর্ক ভেঙে যাওয়া সবসময় ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না। এই পর্যবেক্ষণ ভবিষ্যতে এ ধরনের মামলায় গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে। BTN নিউজ। বিশালগড় আদালত চত্বরে নাটকীয় কাণ্ড। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতারের এড়াতে মানসিক ভারসাম্যহীনের নাটক, তবুও শেষ রক্ষা হল না। আমি মুখ্যমন্ত্রী ঠিক আছে
রিলেশন স্যার ঠান্ডা স্যার আমি যাইতাছি আমি অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি স্যার একটু দাঁড়ান না শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আবারও একবার। এবারে বিস্তারিত খবর। ভোটের পর পশ্চিমবঙ্গে ফেরার আশা মোদির, অডিও বার্তায় বিজয়ের সুযোগ বার্তা। মঠঘড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, অবশেষে ডিব্রুগড়ে গ্রেফতার পলাতক চালক সামিম আহমেদ। বরাকে ভাঙাচোরার ৬ নং জাতীয় সড়ক, গর্তে ভরা পথে চরম দুর্ভোগ। বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী অতুল বরা, আসন বাড়বে অসম গণ পরিষদের। রাঙ্গিরখাড়ি মেডিকেল সড়কে নিত্য যানজট, রাস্তায় গর্তের মিছিল, নার্সিংহোমে পার্কিং নেই, রাস্তাতেই গাড়ি নেই, ট্রাফিক পুলিশও। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।